আমি মোহাম্মদ মাজদুল ইসলাম অর্সাট স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। বিজ্ঞানের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে শ্রেণীবিন্যাস কাকে বলে। প্রাণী জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করে শ্রেণীবিন্যাস। বিশাল এই প্রাণী জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করাই শ্রেণীবিন্যাস। পৃথিবীতে 15 লক্ষের বেশি প্রজাতির প্রাণী আছে। তাহলে এই 15 লক্ষের বেশি প্রজাতির প্রাণীকে তাদের গঠন, খাদ্য গ্রহণ প্রক্রিয়া, চলন, স্বভাব, বৈশিষ্ট্য, আবাসস্থল ইত্যাদি সম্পর্কে যদি একজন মানুষকে বিস্তারিত জানতে হয় তাহলে তার পক্ষে এটা প্রায় অসম্ভব হয়ে যায়। তাই বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কিভাবে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল এই প্রাণী জগৎকে জানা যায়। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা কি করতে চেষ্টা করছেন? ওনারা চেষ্টা করছেন বিশাল এই প্রাণী জগৎকে কিভাবে সহজে সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে বিন্যাস করা যায়। এটা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা অবদান রেখেছেন। তাদের ভিতরে আছেন কেরলাস লিনিয়াস, বেন্থাম হুকার, হুইটেকার, তাকতাজান, জন রে, ক্রেবোস, আরও অনেকেই। তো এদের ভিতরে কেরলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জন্য বলা হয়। কাকে শ্রেণীবিন্যাসের জন্য বলা হচ্ছে? কেরলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জন্য বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন বলা হয়? কারণ উনি প্রজাতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছিলেন। তাহলে কেরলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাসটা ছিল কিসের উপর ভিত্তি করে? প্রজাতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এই জন্য কেরলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জন্য বলা হয়। কেরলাস লিনিয়াসকে আবার দ্বিপদ নামকরণের প্রবর্তক বলা হয়। কিসের প্রবর্তক বলা হচ্ছে? দ্বিপদ নামকরণের প্রবর্তক। দ্বিপদটা কি? একটা নামে 2 অংশ বিশিষ্ট পদ। প্রথম অংশ গণ, দ্বিতীয় অংশ প্রজাতি। প্রথম অংশটা কি? গণ, আর দ্বিতীয় অংশটা প্রজাতি। আসলে এই গণ এবং প্রজাতি নামের যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এটাও কিন্তু সর্বপ্রথম তোমার কেরলাস লিনিয়াসই প্রবর্তন করেছিলেন। এই জন্য ওনাকে দ্বিপদ নামকরণের প্রবর্তক বলা হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। হোমোটা আছে গণ, আর সেপিয়েন্সটা আছে প্রজাতি। প্রাণী জগতের মোট 7টি ধাপ রয়েছে। তার ভিতরে সবচেয়ে উপরের ধাপটা আছে জগৎ। সকল প্রাণী এই একটা জগতের অন্তর্ভুক্ত। আর সবচেয়ে নিচের ধাপ হচ্ছে প্রজাতি। প্রজাতিটা হচ্ছে একটি মৌলিক একক। যেমন মানুষ, গরু, হাঁস, মুরগি সবাই কিন্তু এক একটা প্রজাতির অন্তর্ভুক্ত। এই আধুনিক শ্রেণীবিন্যাসে প্রাণী অ্যানিমিলিয়া জগতের অন্তর্ভুক্ত করেছে এবং যারা আছে এককোষী প্রাণী, যাদেরকে খালি চোখে দেখা যায় না, তাদেরকে প্রোটোজোয়া পর্বের প্রোটিস্টা জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আমরা জানলাম কি শ্রেণীবিন্যাস কাকে বলে। আমি আবার আরেকবার একটু রিভাইজ করে যাই। সবাই আমাদের শিক্ষার্থীদের আমি বলবো তোমরা আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবা। শ্রেণীবিন্যাস কাকে বলে? জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করা। জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করা শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কেন? কেন শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়? আসলে প্রথমে বলছিলাম যে বিশাল প্রাণী জগৎকে যদি প্রত্যেকটা প্রজাতির তাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়া, তাদের চলন,
তাদের স্বভাব, তাদের বৈশিষ্ট্য, তাদের ক্ষতিকর দিক, তাদের উপকারী দিক, এবং কোন প্রাণীটা পৃথিবী থেকে বিলীন হয়ে যাচ্ছে, আবার কোন প্রাণীটা পৃথিবীতে আবার নতুন সংযোগ হয়েছে, এবং সেই প্রাণীটার কোন শ্রেণীতে যাবে, কোন পর্বে যাবে, কোন উপপর্বে যাবে, এই সম্পর্কে কিন্তু জানতে হলে আমাদের শ্রেণীবিন্যাসের জানার প্রয়োজন আছে। তারপর বলছিলাম শ্রেণীবিন্যাসের জনককে। শ্রেণীবিন্যাসের জনককে সবাই আমার সাথে একটু বলি। ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। কেন বলা হচ্ছে? উনি প্রজাতির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছিলেন, এই জন্য কিন্তু ওনাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়েছে। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ নামকরণ কি সবাই আমার সাথে একটু বলো। একটা নামের দুই অংশ বিশিষ্ট পদ। কয় অংশ বিশিষ্ট পদ? দুই অংশ বিশিষ্ট পদ। প্রথম অংশটা কি বলছিলাম? গণ। আর দ্বিতীয় অংশটা কি? প্রজাতি। আর এই দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন কে? ক্যারোলাস লিনিয়াস। এই জন্য কিন্তু ক্যারোলাস লিনিয়াসকে আমরা দ্বিপদ নামকরণের প্রবর্তক বলেছিলাম। তো প্রত্যেক প্রাণীর যে স্বতন্ত্র একটা বৈজ্ঞানিক নাম থাকবে, এটাও কিন্তু ক্যারোলাস লিনিয়াসই সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। এই জন্য কিন্তু ওনাকে দ্বিপদ নামকরণের প্রবর্তক বলা হচ্ছে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। হোমোটা হচ্ছে গণ, আর সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। এবার আসছি আমরা পর্বর ক্ষেত্রে আমরা আসি। আধুনিক শ্রেণীবিন্যাসের পর্ব মোট 9টি পর্বের ভাগ করেছেন। এর ভিতরে প্রথমটা হচ্ছে পরিফেরা। তো আমরা নামের অর্থ থেকে বিশ্লেষণের মাধ্যমে একটু জানার চেষ্টা করব। তাহলে কি হবে, যে নামের অর্থগুলো যদি একটু মনে রাখা যায়, তাহলে নিশ্চয় আমার মনে হয় কিছু কিছু বৈশিষ্ট্য মনে থাকবে তোমাদের। সবাই একটু নোট করার চেষ্টা করবে। আমি যেগুলো বোর্ডে লিখবো এখন, সেগুলো সবাই একটু নোট করার চেষ্টা করবে এবং এই অর্থগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে আমার মনে হয় এই শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, উপপর্বের বৈশিষ্ট্য আছে, শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আছে, আর এটা কিন্তু তুমি মনে রাখতে পারবে। কারণ এটা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা একটু টাফ হয়ে যায়, জটিল হয়ে যায় সবার কাছে, অনেকের কাছেই। এই জন্য তোমরা সবাই আগে এই কাজটা করবে, যে পর্বের বা শ্রেণী বা উপপর্বের যে নামের যে অর্থ আছে, এই অর্থগুলো মনে রাখবে। আর অর্থ মনে থাকলেই আমার মনে হয় না যে তোমাদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে একটু কষ্ট হবে। প্রত্যেকটা নামের অর্থের সাথে বৈশিষ্ট্যের কিছুটা সম্পর্ক আছে। যেমন দেখো, প্রথম পর্বটা আছে পরিফেরা। পরিফেরা শব্দটা বিশ্লেষণ করলে আমরা কি পাই? দেখো, পরাস, PORUS, পরাস শব্দের অর্থ ছিদ্র। ফেরি, FE, ফেরি, বহন করা। তাহলে সবাই আমার সাথে একটু বলো। পরাস শব্দ অর্থ ছিদ্র, ফেরি অর্থ বহন করা। আবার সবাই একটু রিপিট করি আমরা। পরাস শব্দ অর্থ ছিদ্র, ফেরি অর্থ বহন করা। তাহলে এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো পরিফেরা শব্দের অর্থ কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পরিফেরা শব্দ অর্থ আমরা কি বুঝে গেলাম? যে ছিদ্র বহন করা। হ্যাঁ, নিশ্চয় তাই। এই পর্বের প্রাণীরা বা এই পর্বের প্রাণীদের গায়ে বা দেহে অসংখ্য ছিদ্র আছে। তাহলে যেহেতু এদের দেহে কি আছে? অসংখ্য ছিদ্র আছে। ছিদ্রের মাধ্যমে এরা কি করে? তাহলে খাদ্য গ্রহণ করে। ছিদ্রের মাধ্যমে কি করবে? অক্সিজেন গ্রহণ করে। যেহেতু ছিদ্রের মাধ্যমেই খাদ্য গ্রহণ, ছিদ্রের মাধ্যমেই অক্সিজেন গ্রহণ, তাহলে আমরা কি বলতে পারি? আমরা এদেরকে সরলতম প্রাণী বলতে পারি। কারণ দেখো, আমাদের মতো যে জটিল অঙ্গতন্ত্র কলায় এগুলো কি ওদের আছে? নাই। নাই বলে কিন্তু আমরা এদেরকে সরলতম প্রাণী বলতে পারি। কিন্তু এদের দেহটা অনেক কোষ দিয়ে গঠিত, অর্থাৎ এরা কিন্তু বহুকোষী প্রাণী। তাহলে দেখো,
স্পঞ্জিলা এর উদাহরণ দেখো, স্পঞ্জিলা, তোমরা এই উদাহরণটা মনে রাখতে চেষ্টা করবা। স্পঞ্জিলা এই বর্গের প্রাণীর একটা উদাহরণ। তো এবার আসি পরেরটা আসি আমরা নিডারিয়া। নিডারিয়া শব্দটা বিশ্লেষণ করলে কি পাওয়া যায় আমরা একটু দেখে আগে। দেখো KNIDE নাইট, রোম বা কাটা, রোম অবলিক কাটা, এরিয়া ARIA, এরিয়া সংযুক্ত। তাহলে অর্থ কি বুঝলাম আমরা? KNIDE নাইট অর্থ রোম বা কাটা, ARIA এরিয়া অর্থ সংযুক্ত। তাহলে অর্থ দেখে আমরা কি বুঝলাম বলতো? রোম বা কাটা সংযুক্ত, অর্থাৎ এই পর্বের প্রাণীদের দেহে বা গায়ে রোম বা আমাদের দেহে যেমন লোম আছে, এই লোমের মতো অংশ বিশেষ আছে, ঠিক তাই এই পর্বের প্রাণীদের গায়ে তাই আছে। তো এদের দেহটা দুইটা ভ্রূণীয় কোষ দ্বারা গঠিত। কয়টা ভ্রূণীয় কোষ দ্বারা গঠিত? দুইটা ভ্রূণীয় কোষ দ্বারা গঠিত। একটা আছে বাইরেটাকে বলা আছে অ্যাক্টোডাম এবং ভিতরটাকে বলা আছে অ্যান্ডোডাম। আবার সবাই বলি আমরা, বাইরেটাকে কি বলা আছে? অ্যাক্টোডাম। অ্যাক্টো মানে ভিতর, অ্যাক্টো মানে বাহির, বলছি অ্যাক্টো মানে বাহির, আর ডান মানে ত্বক, বাইরের ত্বক, আর অ্যান্ডো মানে ভিতর, আর ডান মানে ত্বক। তাহলে ভিতরের ত্বক, বাইরের ত্বক এবং ভিতরের ত্বক। তাহলে এদের দেহটাকে আমি আবার বলি, এদের দেহটা কয়টা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত ছিল? দুইটা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত ছিল। বাইরেটাকে আমি কি বলছি? অ্যাক্টোডাম। অ্যাক্টো মানে কি বলছি? বাহির, আর ডান মানে ত্বক, বাইরের ত্বক, আর আরটা আছে অ্যান্ডো মানে ভিতর, আর ডান মানে ত্বক, অ্যান্ডোডাম মানে ভিতরের ত্বক। তো এই পর্বের প্রাণীদের এই অ্যাক্টোডাম নেই, অর্থাৎ বাইরের ত্বকে নিডোব্লাস্ট থাকে। বাইরের ত্বকে কি থাকে? নিডোব্লাস্ট থাকে। এই নিডোব্লাস্টটা হচ্ছে রোম বা কাটা। নিডোব্লাস্টটাই কি? রোম বা কাটা। তাহলে আমি আবার একটু বৈশিষ্ট্যগুলো বলার চেষ্টা করি। নিডারিয়া শব্দের অর্থ আমরা আবার জানি, KNID নাইট, রোম বা কাটা, ARIA এরিয়া অর্থ সংযুক্ত। তাহলে নিডারিয়া শব্দের অর্থ আমরা বুঝলাম কি? রোম কাটা সংযুক্ত, রোম বা কাটা সংযুক্ত, অর্থাৎ এই পর্বের প্রাণীদের দেহে রোম বা কাটা যুক্ত অবস্থা থাকে। আমাদের দেহে যেমন বাইরের ত্বকে লোম আছে, ওদের মতো এরকমের মতো একটা অংশ বিশেষ আছে। তো এদের দেহটা দুইটা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। আমাদের ক্ষেত্রে যেমন আমাদের তিনটা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত, আর এদের দেহটা দুইটা ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। একটা আছে তোমার একটা ভ্রূণের কাগজে দেহের বাইরের অংশ গঠন করা, সেটাকে আমরা বলছি কি? অ্যাক্টোডাম মানে বাইরের ত্বক। আর একটা ভ্রূণের কাগজে দেহের ভিতরে অংশ গ্রহণ করা, সেটা হচ্ছে অ্যান্ডোডাম। অ্যান্ডো মানে ভিতরের ত্বক। অ্যাক্টোডামে আমরা কি বলছিলাম? নিডোব্লাস্ট থাকে। সেই নিডোব্লাস্টের সাহায্যে কী করে এরা খাদ্য গ্রহণ করে, চলাচল করে, আত্মরক্ষা করে। তো আমরা বুঝলাম, নিডারিয়া বুঝলাম। এরপরে আসো প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস আমরা প্লাটিহেলমিনথেস দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। দেখো, প্লাটিহেলমিনথেস শব্দের অর্থ আমরা আগে জানি। প্লাটি অর্থ চ্যাপ্টা, আর হেলমিনথেস শব্দ অর্থ কৃমি। তাহলে আমরা আবার আসি যে আমরা জানি প্লাটিহেলমিনথেস শব্দের অর্থ আমরা বলি। প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা। সবাই আমার সাথে একটু বলবা, প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা।
হেলমিন্থের শব্দ অর্থ কৃমি। আবার সবাই একটু বলো, প্লাটি শব্দ অর্থ কি? চ্যাপ্টা। হেলমিন্থের শব্দ অর্থ কৃমি। হ্যাঁ, সবাই নিশ্চয়ই বুঝে গেছো যে প্লাটি হেলমিন্থের শব্দটা, তাহলে আমরা কি বুঝলাম? চ্যাপ্টা কৃমি। হ্যাঁ, ঠিক তাই। আমাদের যকৃৎ কৃমি এগুলো বা এগুলো কিন্তু চ্যাপ্টা। তো এই চ্যাপ্টা কৃমি, তো অর্থাৎ আমাদের দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে যে কৃমিগুলো, এই চ্যাপ্টা কৃমিগুলো এই পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এদের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহটা এরা হচ্ছে উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ বলতে বোঝাচ্ছে কি, যে একটা প্রাণী সে নিজেই স্ত্রী আবার নিজেই পুরুষ। তাহলে কি বুঝলাম আমরা? এদের হচ্ছে উভয়লিঙ্গ। একটা প্রাণী সে নিজেই স্ত্রী আবার নিজেই পুরুষ। আর এদের দেহের বাইরের ত্বকটা পুরো কিউটিকেল দ্বারা আবৃত, অর্থাৎ তৈলাক্ত একটা ত্বক বিশেষ। এবং এদের মুখে শোষক বা আংটা থাকে। আর এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। আসলে কেন পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত? কারণটা আছে যে এরা যেহেতু আমাদের দেহের তৈরিকৃত বা প্রাণীর দেহের তৈরিকৃত খাদ্যই গ্রহণ করে, তাহলে পুষ্টিতন্ত্র থাক না থাক এটা কিন্তু মৌখিক কোনো বিষয় নাই। এই জন্য এদের কি পুষ্টিতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। ওকে, আজ এ পর্যন্তই। সবাইকে আমি আবার সালাম জানাই আজকের মতো এই ক্লাসটা শেষ করছি। আমার পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে আমি সবাইকে বলবো একটু শেয়ার করো। শেয়ারের মাধ্যমে তোমাদের অন্যান্য বন্ধুরাও আমার এই ক্লাসটাও দেখতে পাবে। তো আল্লাহ হাফেজ, আজ নয়। ওকে।